হ্যাঁ, sure. আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন প্রত্যেকে। ইমতিয়াজ আল রশিদ, ইমতিয়াজ আল রশিদ, তাহসিন ইসলাম শিবানা, এমডি শরীফুল ইসলাম, অনিন্দিত, আচ্ছা অনিন্দ, এটা আচ্ছা এটা কে আছে আপনার এইরকমই নাকি? আচ্ছা, এ হারিয়ে গেছে। এরপরে ছিল মুনিম, মুনিম, আজাদুর রহমান, আব্দুল্লাহ আল ফয়সাল, আব্দুল্লাহ আল ফয়সাল, রিয়াজ, রিয়াজ, তারেক আবির তন্ময়, তারেক আবির তন্ময়, সুপ্রভাস, এটা কি হবে? সুপ্রভ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ মিনহাজউদ্দিন, এ আমাকে জানাইছে। খাজা হোসেন, অনিন্দিতা খান, সামিয়া সাবরিনা নবী, আল আমিন, শাহজালাল শামীম, সামিও আহমেদ খুব সম্ভবত, কামরুল ইসলাম, he was present, আচ্ছা ওইখানে কমেন্ট করা আছে যে আপনি প্রেজেন্ট ছিলেন। সোহানা খান, সোহানা খান জানাচ্ছি। এরপরে কি? কামরুল হাসান, মুনিয়া মুনতাসির, এটা কি এমদাদুল হক খুব সম্ভবত, এটা এই নামে কেউ আছেন? এমদাদুল হক, মঞ্জুর মোর্শেদ আহমেদ, সাকিব রহমান, সাকিব ইকবাল, হ্যাঁ এইটাতে ANIN, আপনার ইয়ে ঠিক আছে? এবার ঠিক আছে না? এটা এই যে ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে, ঠিক আছে।
আচ্ছা, এইখানে পরে যারা আসছেন, যেমন আপনি আজকে ফার্স্ট ক্লাস, এক্সকিউজ মি, একদম পেছনে আপনাকে বলতেছি। এখানে গেলে, এখানে অ্যানাউন্সমেন্টে গেলে এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন লেখা আছে যে আপনাকে কি করতে হবে এই ক্লাসে। এটা একটু দেখবেন। সিটিজি 352 এই গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। এটাতে অ্যাড হলে অ্যানাউন্সমেন্টে গেলে এটা দেখতে পাবেন। এরপরে প্রত্যেকটা ক্লাসের পরে এখানে থাকবে যে ইউনিটস, এই অপশনটাতে যাবেন। এখানে গেলে এখানে একটা ইউনিট তৈরি করা হয়েছে যেটা ফার্স্ট ক্লাসের উপর ভিত্তি করে। এটা হচ্ছে, এইখানে যদি ক্লিক করেন তাহলে এই ইউনিটের মধ্যে আরো কি আছে এটা থাকবে। আসলে এটা যেটা হবে যে প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাসের যে আমি যে রেকর্ড করতেছি এই লিঙ্কগুলো থাকবে, কোনো অ্যাসাইনমেন্ট থাকলে সেটা বলা থাকবে এখানে, প্রত্যেকটা ইউনিটসে এরকম ভাবে বলা থাকবে। তো ইউনিটসের এইখানে গেলে ক্লাস রুলস এন্ড ইম্পর্টেন্ট লিঙ্কস এটাতে যদি ক্লিক করেন, এইখানে গেলে আপনার অ্যাসাইনমেন্টগুলো কোথায় সাবমিট করতে হবে, এই যে ওপেন করছে এই লিঙ্কটা। ওপেন করার পরে এটা একটু পড়বেন প্রথম থেকে কি লেখা আছে। এই যে এইখানে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে যে কোনটাতে কিরকম মার্কস থাকবে। তারপরে বলা আছে যে এই দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে গেলে ক্লাস রেকর্ডিং এর লিঙ্ক লুম, এটাতে যদি ক্লিক করেন এই ফোল্ডারটার অ্যাক্সেস দেওয়া আছে, এর ভেতরে আপনি আপনার ক্লাসের লিঙ্ক ইয়েগুলো পাবেন, ফাইলগুলো পাবেন। আর এইটা যত শীঘ্রই এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ লুমের একটা সীমাবদ্ধতা হচ্ছে যে ওরা 120টার উপরে ভিডিও রাখতে দেয় না এখানে। তো আমার যখন প্রয়োজন হবে আমি কিন্তু ভিডিওগুলো সরিয়ে ফেলি। তো ক্লাসের পরে যেটা করবেন যে ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন। মোবাইল থেকে ডাউনলোড খুব সম্ভবত যায়, আমি এখন ট্রাই করিনি, একটু দেখতে হবে এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস মিনিমাম 7 দিন সময় পাবেন, সমস্যা। এরপরে যেটা লেখা আছে যে ক্লাস অ্যাসাইনমেন্ট রিসোর্স, গুগল ড্রাইভের এই লিঙ্কটা দেওয়া আছে যে এইখানে ধরেন আমি বলতেছি যে কোনো একটা পিডিএফ বা পিএনজি থেকে আপনাকে হুবহু একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো ওই স্যাম্পলটা কোথায় দেওয়া থাকবে, এই লিঙ্কে যদি ক্লিক করেন এর ভেতরে গেলেই দেখতে পাবেন। এরপরে আছে অ্যাসাইনমেন্ট সাবমিশন লিঙ্ক, এটাতে যদি যান এইচটিএমএল এবং সিএস এর উপরে আপনাদেরকে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা, এই প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এইচটিএমএল এন্ড সিএসএস, এই লিঙ্কে ক্লিক করলে এখানে গিয়ে সাবমিট করবেন। এটা একটা গুগল ফর্ম দেওয়া আছে। বুটস্ট্র্যাপ রিলেটেড যদি কোনো অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে, বুটস্ট্র্যাপের অ্যাসাইনমেন্টগুলো আপনাকে এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওয়ার্ডপ্রেসের অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে তখন আপনাকে এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। এরপরে যেটা করা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কিছু দেওয়া আছে, আর এগুলো আপনি পড়লে বুঝবেন যেগুলো কি করতে হবে। প্রত্যেকটা লিঙ্কে যাবেন, গেলেই লিঙ্কের কাজেও বুঝতে পারবেন। এইটাকে এম এ মুনিম, মনীষা অরোরা, খুব সম্ভবত এটা আছে কেউ এই দুইটার নামে? কে বললো এই কথা? আপনাকে অ্যাকসেপ্ট করলাম তো মাত্রই। তাহলে কি ছিল আমাদের, যদি আউটপুটটা দেখি আর একবার, যদি একটু রিকল করি, তাহলে প্রথমে একটা হেডিং ছিল, তারপরে প্যারাগ্রাফ কিভাবে দিতে হয় সেটা বলছি, ইমেজ বলছি, এরপরে লিঙ্ক বলছি। এখন আমি চাচ্ছি যে এইটার উপরে আমাকে স্টাইল করতে হবে। এটা তো পেজের স্ট্রাকচার, এটা এত ছোট পেজ বলে এটা তাও দেখা যাচ্ছে, এটা যখন আরো বড় পেজ হবে, আরো ইমেজ থাকবে, তখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো এটাকে স্টাইল করার জন্য যেটা করতে হয়, সিএসএস অ্যাপ্লাই করতে হয় এর উপরে। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তো নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে কি কাজে লাগবে। এটা আপনার ওয়েবসাইটে যত ধরনের স্টাইল আছে সেটা আপনাকে সিএসএস দিয়ে করতে হবে। আচ্ছা, আমি কোডটা একটু ছোট করে নিই, সুবিধা হবে। এখন সিএসএস কে এইচটিএমএল এ কল করতে হলে তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এই তিনটার কাজ কখন কোনটা ব্যবহার করব সেটা নিয়ে একটু বলি। আপনার ওয়েবসাইটটা খুব ছোট, 4-5টা ইমেজ আছে, হয়তো একটা হেডিং আছে, জাস্ট ধরেন এই ওয়েবসাইটটাই আপনাকে তৈরি করতে হয়েছে কোনো কারণে। এই ওয়েবসাইটটার জন্য আপনি ইনলাইন সিএসএস লিখতে পারেন, এবং ইনলাইন সিএসএস লেখার জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আমি এই h1 ট্যাগের ভেতরে, আমি এটাকে একটু ছোট করি, আমি চাচ্ছি যে এই যে হেডিং যেটা লেখা আছে যে দিস ইজ এ হেডিং,
এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, যেহেতু স্টাইল রিলেটেড কাজ, তো আমাকে এটা সিএসএস দিয়ে করতে হবে। ইনলাইন সিএসএস লেখার সিস্টেমটা হচ্ছে এখানে আপনাকে অ্যাট্রিবিউট হিসাবে স্টাইল এটাকে ব্যবহার করতে হবে। প্রথমে কি করলাম, স্টাইল নামটা দিলাম, সমান চিহ্ন দিলাম, তারপরে দুটো কোলন, এর ভেতরে যদি আমি এখন লিখি কালার, ধরেন আমি দিতে যাচ্ছি রেড। আপনারা চাইলে এখানে এইভাবে লিখতে পারবেন, হেক্স কোড না লিখে এখানে জাস্ট রেড এইভাবে লিখে এটাকে সেমিকলন দিয়ে শেষ করতে হবে। লেখার সিস্টেমটা দেখেন, প্রথমে স্টাইল, এটাকে যেহেতু আমি অ্যাট্রিবিউট হিসেবে এখানে ব্যবহার করতেছি, তাহলে স্টাইল লিখলাম, সমান সাইন দিলাম, কোটেশন মার্ক দিলাম, এর ভেতরে যে প্রপার্টিটা লিখতে হয়েছে, আমি কালারটা চেঞ্জ করতে চাইছি টেক্সটের, তো আমি কালার লিখছি, লিখে রেড লিখছি, তারপর একটা সেমিকলন দিচ্ছি। এরপরে যদি আমি কোডটাকে সেভ করি, ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে HTML এই ট্যাগের মাঝখানেই আমি স্টাইল এইটাকে অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করে কাজ করতেছি, এইটাকে বলা হয় ইনলাইন, অর্থাৎ একই লাইনে কাজগুলো হচ্ছে। যেখানে আমার HTML ট্যাগ আছে সেইখানে আমি স্টাইল অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করে কালার ডিজাইনটা স্টাইলটা দিতে যাচ্ছি, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আপনার ওয়েবসাইটটা খুব ছোট, আপনি এরকম ভাবে 4-5টা ট্যাগ হয়তো আছে, আপনি ব্যবহার করতে পারবেন। যখন আপনার ওয়েবসাইটটা অনেক বড় হবে, আপনি কিন্তু এই প্রপার্টিগুলো লিখে পরে ক্লামজি দেখাবে, ওটা দেখতে আর ভালো দেখাবে না। তো এই ওয়েবসাইটটার তুলনায় যদি আরেকটু বড় ওয়েবসাইট হয়, মনে করেন সেখানে দুইটা হেডিং আছে, দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা ইমেজ আছে, দুইটা বাটন আছে, এরকম ক্লিক হিয়ার, তখন কি করব, আমি এটাকে মুছে দিলাম। ইনলাইনটা যেহেতু আমি লেখা শিখছি, ইনলাইনটাকে আমি মুছে দিলাম। এই যে হেড ট্যাগটা আছে না, এর ভেতরে আপনাকে এখন কাজ করতে হবে, এর ভেতরে এখন লিখতে হবে স্টাইল কিছুক্ষণ আগে ছিল অ্যাট্রিবিউট, এখন স্টাইল নিজে একটা ট্যাগ হয়ে যাবে। এই যে ট্যাগ হিসাবে এটা ব্যবহার করলাম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এর ভেতরে দেখেন আমি কোডটা এখান থেকে ইনলাইনে যেটা লিখছিলাম সেটা সরিয়ে ফেলছি। এখন যদি আমি রিলোড করি, আগের কালারে চলে গেছে সে। এবার আমি চাচ্ছি যে এই H1 কে আবার আমি কালার দিব, কিন্তু সেইটাকে ইন্টারনালি দিব। তখন কি করতে হবে, এইখানে তাহলে আমি H1 কে যেহেতু দিব, এখানে H1 লিখবো, কার্লি ব্র্যাকেট দিব, এর ভেতরে গিয়ে আমি লিখব কালার রেড। কোডটাকে সেভ করি যদি, এরপরে যদি আমি রিফ্রেশ করি, দেখেন সেম কাজ। কেউ কিছু বলতেছেন? লিখার ওইটা হচ্ছে স্টাইলকে অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার, ট্যাগ হিসাবে ব্যবহার করলাম। এরপরে যেটাকে আমি কালার দিতে চাই, আমি H1 কে দিতে চাইছি, তো H1 কে এখানে সিলেক্ট করছি, এই যে H1 কে এখানে সিলেক্ট করছি, এইটাকে সিএসএস এর ভাষায় বলা হয় সিলেক্টর। সিলেক্ট করার পরে আপনাকে কার্লি ব্র্যাকেট দিতে হবে, কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে প্রপার্টি লিখতে হবে, অর্থাৎ এই যে কালার, এটাকে আমরা প্রপার্টি বলতেছি। কালার দেওয়ার পরে কালারের ভ্যালু কি হবে সেটা এখানে দিতে হবে। আমি রেড লিখছি, রেড হয়েছে। এখন এই যে আমি লিখছি না রেড, এইভাবে 4-5টা বা 10টা আমি মনে রাখতে পারি। তো এটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এখানে কয়েকভাবে কালার ডিফাইন করা যায়। একটা হচ্ছে নাম লিখে, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে হেক্স কোড। হেক্স কোড লেখার সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রথমে একটা হ্যাশট্যাগ দিতে হবে, এরকম 6টা ভ্যালু হবে আরজিবি। আর হচ্ছে প্রথম দুইটা যে ভ্যালু হবে সেই দুইটা রেডের ভ্যালু, জি হচ্ছে তারপরে যে দুইটা ভ্যালু হবে সেটা হচ্ছে জি এর ভ্যালু, তারপরে যে দুইটা ভ্যালু হবে সেটা হচ্ছে ব্লু এর ভ্যালু। আর জিবি, রেড, গ্রিন, ব্লু। এখন দেখেন আমি এখানে আর এর ভ্যালু দিলাম 00, সর্বনিম্ন করে দিছি এটা। এই ভ্যালুগুলো শুরু হয় 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে, আর এ থেকে শুরু করে এফ পর্যন্ত যাবে। যত কোড আছে কালার কম্বিনেশনে সব কিছু যদি নিউমেরিক্যালি চিন্তা করেন, 0 থেকে 9 পর্যন্ত যেতে পারবে, 10 কখনো হবে না। এ থেকে শুরু করে এফ পর্যন্ত হবে। এখন দেখেন আমি যেহেতু রেডের ভ্যালু 0 দিছি, এরপরে আমি চাচ্ছি গ্রিনের ভ্যালু সর্বোচ্চ দিতে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এফ। তাহলে কি হলো, রেড, গ্রিন, ব্লু। এবার আমি আবার ব্লু এর ভ্যালু 0 করে দিচ্ছি। এবার যদি কোডটাকে সেভ করি, এবার যদি এটাকে রান করি, তাহলে দেখবেন গ্রিন কালার হবে। দেখেন গ্রিন কালার হয়েছে। ধরেন আমি এইখানে চাচ্ছি ব্লু কালার দিতে, এখানে আমি 00 করে দিলাম, রেডও 0, ব্লুও 0, আরজিবি, গ্রিনও 0। এবার চাচ্ছি ব্লু করতে, এখানে যদি আমি সর্বোচ্চ ভ্যালু দিই ব্লু, এরপরে যদি সেভ করি, এরপর যদি রিফ্রেশ করি, দেখেন ব্লু হয়ে গেছে। এখানে যদি সবগুলো 0 দেন তাহলে হয়ে যাবে ব্ল্যাক, সবগুলো যদি এফ দেন তাহলে হয়ে যাবে হোয়াইট। দেখেন আমি হোয়াইট করে দিচ্ছি, এরপরে যদি রিফ্রেশ করি, দিস ইজ হেডিং আর দেখা যাবে না, কারণ হোয়াইটের মাঝখানে হোয়াইট হয়েছে।
আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়া আছে না, টেক্সটের কালারও দিছি আমি হোয়াইট, এই কারণে দেখা যাচ্ছে না, বাট এখানে টেক্সটটা ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন আমি এই সনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাহলে BACK ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি ব্ল্যাক 0000, শেষ করতে হবে সেমিকলন দিয়ে। এরপরে যদি আমি রিফ্রেশ করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পাইছে ব্ল্যাক, এর ভেতরে ফন্টের কালার যখন আমি দিছি তখন এটাকে হোয়াইট পাইছে। যখন ফন্টের কালার চেঞ্জ করবেন তখন শুধু কালার লিখতে হবে, ফন্ট কালার না, এটা প্রথমে খুব ভুল হয় যে আমরা ফন্টের কালার যখন চেঞ্জ করি তখন ফন্ট কালার লিখি, এটা কিন্তু কোনো প্রপার্টি নাই CSS এ। তো ফন্টের কালার চেঞ্জ করতে হলে কালার লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। এবার আমি চাচ্ছি এই ফন্টটাকে, আচ্ছা H1 কে তো সিলেক্ট করা শেষ, আমি চাচ্ছি P এর কিছু স্টাইল করতে, তাহলে আমাকে কি করতে হবে, P দিয়ে সিলেক্ট করতে হবে, কারণ এখানে কি করা আছে, আমাকে P দিয়ে সিলেক্ট করা আছে, তাহলে এখানে আমাকে আবার P লিখতে হবে, কার্লি ব্র্যাকেট শুরু শেষ। এবার আমি চাচ্ছি কালার একটা গ্রে কালার আসার কথা, দেখছেন এখানে হচ্ছে P এর কালারটা আমি চেঞ্জ করছি। এখানে যদি P এর ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই তাহলে লিখতে হবে ফন্ট সাইজ 20 পিক্সেল, সেভ করি। এবার যদি রিফ্রেশ করি দেখেন ফন্ট সাইজটা কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও পাবে। এরপরে হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করলাম, এবার আমরা চাচ্ছি যে ফন্ট ওয়েট চেঞ্জ করতে। এখন দেখেন এটা খুব সম্ভবত 400 দেওয়া আছে, এটাকে আমি চাচ্ছি আরো বোল্ড করতে, তাহলে এখানে আমি কি দেবো, বোল্ড হয় লিখা যাবে, নয়তো 700 লিখা যায়। সেভ করলাম। এবার যদি রিফ্রেশ করি দেখেন মোটা হয়ে গেছে। এইবার চাচ্ছি যে এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফ যেভাবে আছে এই লাইনগুলোর মাঝখানে আমি আরো কিছু স্পেস রাখতে, সেই কাজটা কিভাবে করব, এইখানে গিয়ে লিখতে হবে লাইন হাইট। লাইন হাইট আমি চাচ্ছি, লাইন হাইট সবসময় দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন, ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন হাইট সবসময় এর চেয়ে 5 ইউনিট বেশি বাড়ায় রাখবেন, কখনোই 20 দিবেন না। যদি 20 দেন তাহলে একটা আর একটার সাথে লেগে যাবে। দেখেন 20 পিক্সেল যদি দিই, দেখছেন আরো কমে গেছে। তো আপনার ফন্ট সাইজ যেটা থাকবে তার চেয়ে মিনিমাম 5 বেশি করবেন। তো এইখানে আমি যাচ্ছি 30 দিতে, এখানে যখন 30 দেব বেড়ে গেছে। এই যে প্রত্যেকটা লাইনের মাঝখানে যে স্পেসটা বাড়াচ্ছি এটাকে লাইন হাইট দিয়ে বাড়াচ্ছি। এই পর্যন্ত হয়েছে? কোনটাতে? এন্টার। হ্যাঁ, এই ভ্যালুগুলো যখন লিখবেন তখন এন্টার, আর HTML এর ট্যাগ যখন লিখবেন তখন ট্যাগ। হয়েছে সবার? আরেকবার বলতে হবে এটা। ফন্ট সাইজটা আমি চাচ্ছি বাড়াইতে, তাহলে কি করতে হবে, ফন্ট সাইজ প্রপার্টিটা লিখতে হবে, তার ভেতরে ভ্যালু দিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে এখন 20 পিক্সেল করা আছে, আমি চাচ্ছি এটা 30 পিক্সেল হোক, তাহলে এখানে 30 পিক্সেল লিখেন, দিয়ে কোডটাকে সেভ করে রিফ্রেশ করেন, দেখেন এটা 30 পিক্সেল হয়ে গেছে। ফন্ট ওয়েট আমি মোটা করতে চাইছি 700 দিছি, যদি আমি মিডিয়াম রাখতে চাই এখানে যদি 400 দেই, ফন্ট ওয়েটের কোনো ইউনিট নাই। দেখেন ফন্ট সাইজের কিন্তু 30 পিক্সেল একটা ইউনিট ছিল, ফন্ট ওয়েটের কোনো ইউনিট নাই। তো এটাকে সেভ করব, রিফ্রেশ করব, দেখেন 400 হয়ে গেছে ফন্ট ওয়েট। 30 পিক্সেল লিখার পরে এই যে ইউনিটটা দিছি পিক্সেলে, এটার মাঝখানে গ্যাপ দিবেন না। অনেক ব্রাউজার সাপোর্ট করবে, অনেক ব্রাউজার সাপোর্ট করবে না। এই ভ্যালুটা লেখার পরে ওর পাশে ইউনিটটা দিবেন, এখানে কোনো স্পেস হবে না।
30-এর পরে কোনো স্পেস দিয়ে পিক্সেল লিখবেন না। তারপরে ছিল লাইন হাইট। লাইন হাইটের কাজটা হচ্ছে, আমি ধরেন এটা এইরকম আছে। এখন আমি চাচ্ছি এই যে লাইনের মাঝখানে মাঝখানে প্রত্যেকটা, যেমন লরেম ফার্স্ট লাইন ছিল, ইন্ডাস্ট্রিজ এইটা সেকেন্ড লাইন ছিল, তো আমি চাচ্ছি প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপটা আরেকটু বাড়াইতে। তখন আমাকে কি করতে হবে, যে প্রপার্টিটা লিখতে হবে সেটাকে বলা হয় লাইন হাইট। লাইন হাইট লিখে এখানে ফন্ট সাইজ ছিল 30 পিক্সেল। 30 পিক্সেলই যখন দিছি তখন ওইটা আরো কাছাকাছি চলে আসছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আরেকটার উপরে উঠে যাবে। তো যেটা করবেন, ফন্ট সাইজ যেটা ইউজ করা হয় তার থেকে মিনিমাম 5 ঘর বেশি বাড়ায় রাখবেন। এর বেশি করলে ভালো। যেমন এখানে যদি আমি 40 দিই, এরপরে যদি সেভ করে রান করি, বেড়ে গেছে। দেখেন এইখানে যদি আমি 70 দিই, বুঝছেন লাইন হাইটের কাজটা কি? বাই ডিফল্ট কাছাকাছি কিছু একটা দেয়া থাকে, এটা দেখতে হবে একটু। হ্যাঁ, এটাকে যদি আমি রিফ্রেশ করি, বাই ডিফল্ট লাইন হাইট যদি দেখতে চাই, ইন্সপেক্ট, বাই ডিফল্ট খুব সম্ভবত এখানেও ডিক্লেয়ার করা না, এটা নিয়ে একটু দেখতে হবে আমাকে। এই মধ্যে মনে মার্জিন ব্লক, ডিসপ্লে, মার্জিন ইনলাইন, এখানে কিছু দেয়া নাই এইভাবে। এখন দেখেন এইখানে আমার হেডিং একটা দেয়া ছিল, কন্ট্রোল সি, আমি জাস্ট হেডিংটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, সেভ করলাম কোডটাকে, এরপরে আমি রিফ্রেশ করলাম। এখন আমি যেই স্টাইলটা দিচ্ছি, h1 লিখে যে স্টাইলটা দিচ্ছি, আমার এই index.html ফাইলের মাঝখানে যতগুলো h1 থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে সেম কোড অ্যাপ্লিকেবল হবে। তো এখন আমি চাচ্ছি যে আমার 5টা h1 আছে, ধরেন আমি এখানে 5টা দিচ্ছি, 3টা দিই, দিয়ে রিফ্রেশ করতেছি। এখন আমি চাচ্ছি ফার্স্টেরটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাক, পরেরটা চেঞ্জ হোক, তারপরেরটাও চেঞ্জ হোক। এখন আমি যখন h1 এই নাম ধরে একে কল করতেছি, তখন প্রত্যেকটাই তো h1, প্রত্যেকটা ট্যাগই তো h1, তো প্রত্যেকটার ক্ষেত্রেই ও সেম কোড ব্যবহার করতেছে। এখন আমি চাই যে আমি সেকেন্ড যে h1টা ব্যবহার করছি এইটার ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই চেঞ্জ করতে। সেক্ষেত্রে কি করতে হবে, এর ভেতরে গিয়ে আপনাকে লিখতে হবে ক্লাস। ক্লাস এটা লেখার পরে এন্টার দিবেন, দেওয়ার পরে এই ক্লাস হচ্ছে আপনি এই h1 এর আরেকটা নাম দিচ্ছেন, যেই নামে একে কল করলে শুধু এই মানে যেই কোডটা লিখবেন সেটা এইটার ক্ষেত্রেই শুধু অ্যাপ্লিকেবল হবে। এখন এইখানে আমি দিতেছি ধরেন হেডিং 2, আচ্ছা এইখানে একটা বলি, এইখানে যখন আপনি h1 এই ট্যাগটাকে কল করছেন, যখন আপনি HTML এর কোনো ট্যাগকে CSS এ কল করেন তখন তার সামনে কোনো ডট অথবা কোনো হ্যাশট্যাগ দিতে হয় না। কিন্তু যখন আপনি একটা ক্লাস ইউজ করবেন, যেমন আমি এখানে ক্লাসের নাম দিচ্ছি হেডিং 2, এটা যে কোনো নাম হইতে পারে, প্রথমে নিউমেরিক, এখানে কিছু সীমাবদ্ধতা আছে, এটা HTML W3 টুলস থেকে একটু দেখে নেবেন। আমার যতদূর মনে পড়ে প্রথমে কোনো নিউমেরিক ইউজ করা যায় না, তো প্রথমে ওয়ার্ড রাখছে এরকম ভাবে যে হেডিং 2, এবং এই ক্লাসকে যখন আপনি সিএসএস এ ডিক্লেয়ার করবেন তখন এই ক্লাসের জন্য এর সামনে একটা ডট দিতে হয়। এবার যদি এই কোডটাকে আমি সেভ করি, এবার যদি রিফ্রেশ করি, দেখেন এবার কাজ করছে। এই ডটটাকে যদি আমি উঠিয়ে দিই, এবার যদি সেভ করি, এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন কাজ করতেছে না, কারণ ও আসলে বুঝতেই পারে না যে কোনটাকে কল করতে হবে। তো যখনই কোনো ক্লাস দিব তখনই ক্লাসের নাম লেখার পূর্বে একটা ডট এরকম সাইন দিতে হবে।
প্রত্যেকটাই আমার হেডিং, ফার্স্টেরটাও হেডিং, সেকেন্ডটাও হেডিং, থার্ডটাও হেডিং। এখন আমি চাইছি প্রথমটা হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পরেরটা এই কালার হোক, থার্ডটাও যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আরেকটা নাম দিতে পারবেন। এইখানে এনে ধরেন আমি এই ক্লাসটা এখান থেকে কপি করে নিচ্ছি, এইখানে দিলাম হেডিং 3। প্রথমে একটা ডট দিতে হবে এবং এইখানে ক্লাসের নাম যেইভাবে লিখছেন, এইখানে যদি হেডিং 2 দেখেন টি আপার কেস লেখা আছে, আপনি যদি এখানে লোয়ার কেসে লিখেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনার ক্লাস অথবা আইডি যেইভাবে যেই নাম দিবেন সেম লিখতে হবে। এই কোটেশন মার্কের ভেতরে যেইভাবে লিখবেন আপনাকে এইখানে এসে সেমটাই লিখতে হবে। তো এইখানে এটা লিখে কালার দেখেন প্রত্যেকটা হেডিং ছিল কিন্তু আমি আলাদা আলাদা ভাবে স্টাইল করছি। যদি শুধুমাত্র h1 কে কল করতাম ওই একই কোড কিন্তু সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতো। ক্লাসটা বুঝছি? এরপরে ব্যবহার শিখব আইডি। আইডি সেম জিনিস, নাম দেয়া, ট্যাগ, ক্লাস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে HTML এর ওই এলিমেন্ট গুলোর একটা করে নাম। তো এইখানে যদি আমি এখন আইডি ইউজ করি, দেখেন এইখানে h1 এইটাতে আমি একটা আইডি দিছি হেডিং 4। এখন আইডি ডিক্লেয়ার করার ক্ষেত্রে যেটা করতে হয়, হ্যাশ দিতে হয়, তারপরে নামটা যেভাবে রাখছেন এইভাবেই রাখতে হবে। দেখেন আপনি যদি এই কোডগুলো এখানে কালার কোড আমি যেগুলো দিছি এগুলো নাও দেন, এখানে এসে যদি আমি কালার লিখি, কালার লেখার পরে এতটুকু লেখার পরে এন্টার প্রেস করলে এটা কিছু কালার সাজেস্ট করতেছে। তো ধরেন আমি এখানে দিতে চাচ্ছি অ্যাকোয়া কালার পাক। হেডিং 2 তে এখন আমি আইডি দিছি হেডিং 4 নামে, আইডিটা কাজ করছে। এখন কখন তাহলে আমরা যেহেতু নাম দেয়া ক্লাস এবং আইডি নাম দেয়া, কখন আমরা আইডি ইউজ করব, কখন আমরা ক্লাস ইউজ করব? ক্লাসটা তখন ইউজ করব যখন আমাদের এইখানে 5টা হেডিং আছে, 4টা হেডিং এর একই কালার দিতে যাচ্ছি, আর একটা হেডিং এর কালার শুধু আলাদা রাখতে চাচ্ছি। তাহলে যেটা আলাদা রাখতে চাচ্ছি সেটাকে আইডি দিব, আর বাদ বাকি যে 4টার একই করতে চাচ্ছি সেটার ক্লাস নাম মানে ক্লাস দিব। এটা এইভাবে চিন্তা করতে পারেন। ক্লাস অনেকের হইতে পারে, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকতে পারে, ক্লাস 9-এ অনেকেই পড়ে, বাট একটা আইডি কিন্তু একজনের হয়, অর্থাৎ ফার্স্ট একজন, সেকেন্ড একজন, এরকম কিন্তু হয়। তো আইডি যখন দেবেন, যেমন এইখানে হেডিং 2 দিছি, এইখানে চাইলে আমি হেডিং 2 এই নামটা ব্যবহার করতে পারবো ক্লাস হিসাবে। এইখানে এসেও এখানে হেডিং 2 ছিল, এখানে হেডিং 2 সেভ করলাম। এরপরে দেখেন হেডিং 2 তে কি দেওয়া ছিল, এটা থেকে আইডি যদি সরে আনি, হেডিং 2 কন্ট্রোল এস, দেখেন এই যে এই হেডিং আর এই হেডিং দুইটার ক্লাস একই দিছি, একই স্টাইল অ্যাপ্লিকেবল হয়েছে। যখন আপনি একটা আইডি দিবেন তখন এটা আলাদা করে মানে অ্যাপ্লাই হবে। তো একটা আইডি একটা ক্লাসের নাম যেমন এইটাতেও দিবেন, এইটাতেও দিবেন, এইভাবে দিতে পারতেছেন। এখানে যদি আপনি আইডি দেন এইভাবে আইডি, এখানে যদি আইডি দেন, এইটা হয়তো এই ব্রাউজারে কাজ করবে কিন্তু এইটা মানে সঠিক রুলস না। আইডি সবসময় ইউনিক রাখতে হয়, অর্থাৎ একটা আইডি শুধুমাত্র একটা ট্যাগের আন্ডারেই দেওয়া যেতে পারে। এটা বুঝছি না? একটা ক্লাস আইডি সেম জিনিস, একটা ক্লাস অনেকগুলা ট্যাগের ভেতরে দেয়া যেতে পারে। যেমন দেখেন এই কোডটাকে যদি আমি একটু বড় করি, ক্লিয়ার?
বুঝছি সবাই নাকি কেউই বোঝেন নাই? সবাই নিশ্চয় সেম বলতে সেম নিছি, কিন্তু এখানে কাজ করতেছে এই ব্রাউজারে, কিন্তু আইডি সবসময় যদি আইডি এইটার দেন এই নামের আইডি এখানে হতে পারবে না। এই যে আইডির নাম দিচ্ছি হেডিং 2, এই নামটাই এখানে হতে পারবে না। কিন্তু এটা যদি আমি এখানে ক্লাস ইউজ করতাম, এখানে যদি আবার ক্লাস দেই, সেম ক্লাস কিন্তু আমি দুইটা ট্যাগের আন্ডারেই দিচ্ছি। এইভাবে একই ক্লাসের নাম দুইটা বা তিনটা যতগুলো ট্যাগ আছে আপনি ইউজ করতে পারবেন, বাট আইডি সবসময় যেটাতে দিবেন ওই আইডি একটাই থাকতে পারবে। ক্লাসের নাম দিছি, ক্লাসের নাম এখানে যে স্টাইল দিছি এর ভেতরে সেটা অ্যাপ্লিকেবল হয়েছে। এটা বুঝছি? তাহলে কি হলো, আমরা শিখছি সিএসএস এর ভেতরে গিয়ে ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়। এবার দেখবো যে এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়। গুগলে গিয়ে এখানে গিয়ে লিখবেন HTML কালার কোডস। প্রথম যে লিঙ্কটা লেখা আছে HTML কালার কোডস, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে কালারগুলো দেয়া আছে, এই কালারগুলোর মধ্যে যদি আপনার এগুলোর মধ্যে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে যে কোনো একটা কালারের উপরে এখানে ক্লিক করবেন। ধরেন আমি এই কালারটা লাগবে, এই কালারের উপরে যখন ক্লিক করতেছি এই যে কালারটা এখানে চলে আসছে, এটা লাগবে, এটা এই কালার চলে আসছে এখানে, তার মানে এই কালারটা সিলেক্টেড, এই কালারের কোড হচ্ছে এটা। ওয়েবসাইট বানাইতে গেলে যদি মনে হয় যে আমি যখন এই কালারটা দিচ্ছি এই কালারের সাথে যদি আমি এরকম ক্যাটকেটে একটা ইয়েলো কালার ইউজ করি তাহলে সুন্দর লাগতেছে না। সো আপনাকে যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, কালার সম্পর্কে একটা আইডিয়া কোথায় পাবেন? কালার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য গুগলে গিয়ে লিখবেন অ্যাডোবি কালার কুলার। এই যে ফার্স্টে যে লিঙ্কটা আসছে অ্যাডোবি কালার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এক্সপ্লোর নামে যে সেকশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেন, এই কালারের সাথে পরে যদি আরেকটা কোনো সেকশন থাকে, যেমন আমি এখানে যদি বলি এই সেকশনটা ব্ল্যাক ছিল, এই সেকশনটা গ্রে ছিল, তো আমি চাচ্ছি যে এই সেকশনের পরে যদি এই কালারটা বা এই কালারটা ইউজ করি তাহলে দেখবেন যে ফুল ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন এটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি এই কালারের সাথে এই ধরনের কোনো একটা কালার ইউজ করেন ফুল একটা ওয়েবসাইট করার পর দেখবেন যে ভালো লাগছে না। তো এইখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করলে সেটা কি ধরনের কালার কম্বিনেশন করলে সুন্দর দেখাবে সেটা একটা আইডিয়া নিতে পারে। যেমন এই কালারের সঙ্গে ওয়েবসাইটে যদি আমি এইটা কালার কম্বিনেশন করতে পারি সুন্দর লাগবে। অ্যাডোবি কালার কুলার। আচ্ছা, এখন তাহলে কি হইলো, যেখানে ছিলাম যে ইনলাইন সিএসএস লিখছি, ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটা শিখছি। এখন আমি যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম প্রজেক্ট 1, এর ভেতরে কিন্তু আমি সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম আর বলছিলাম যে সিএসএস ফাইলগুলো এর ভেতরে রাখবো। এখন আমি ব্র্যাকেটসে কাজ করতেছি, আমার টেক্সট এডিটর হচ্ছে ব্র্যাকেটস। এইখানে গেলে বাম দিকে দেখেন সিএসএস নামে ফোল্ডারটা চলে আসছে, এই ফোল্ডারটাতে ক্লিক করব। এই ফোল্ডারটাতে যখন ক্লিক করলাম এখন এটা ক্লোজ আছে, এটা ওপেন হয়ে গেল, এর ভেতরে কিছু নাই বলে দেখাচ্ছে না। জাস্ট এই ফোল্ডারের উপরে মাউসটা রেখে রাইট ক্লিক করলে এখানে দেখবেন যে নিউ ফাইল নামে একটা অপশন আসবে, নিউ ফাইলে ক্লিক করব। করে ফাইলটার নাম এখন দেয়া আছে আনটাইটেলড 1, এখানে গিয়ে লিখব স্টাইল ডট সিএসএস। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন ছিল ডট এইচটিএমএল, সিএসএস ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস। এক্সটেনশন এক্স্যাক্ট এইরকমই হতে হবে, এটা চেঞ্জ করা যাবে না।
এটা এরকম ক্লিক করার পরে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে এটা সিএসএস ফোল্ডারের মধ্যে থেকে গেছে। এবার যদি আপনি প্রজেক্ট ফোল্ডারে যান, গিয়ে যদি সিএসএস এই ফোল্ডারটা ওপেন করেন, দেখেন এর মধ্যে একটা ফাইল চলে আসছে style.css। এই পর্যন্ত বুঝছে এবং করা হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ, রিপিটটা করে আমি যাচ্ছি এখানে। এইখানে আমি এটা ডিলিট করে দিলাম। ধরেন আমার যে HTML ফাইলটা ছিল, এইখানেই তো আমি এতক্ষণ সব স্টাইল লিখছি। তো আমি চাচ্ছি এক্সটার্নালি সিএসএসটাকে অ্যাড করতে HTML এর সাথে। তাহলে কি করতে হবে, যে আমার প্রজেক্ট যে ফোল্ডারটা ছিল প্রজেক্ট 1, এর ভেতরে দেখেন সিএসএস নামে একটা ফোল্ডার ছিল। এর ভেতরে যদি ওপেন করি কোনো ফাইল নাই, তো এর ভেতরে আমাকে সিএসএস ফাইলটা ক্রিয়েট করতে হবে। আপনি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন। এখানে গিয়ে সিএসএস এ যাবেন, সিএসএস এ যাওয়ার পর রাইট ক্লিক করে যে নিউ এ যাবেন, নিউ এ যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট এটা নিয়ে জাস্ট style.css এই নামে দিতে পারবেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এরকম, সিএসএস এইটার উপরে কার্সরটা রেখে এখানে রাইট ক্লিক করবেন, করলে নিউ ফাইল ক্রিয়েট আসবে। নিউ ফাইলে ক্লিক করলে ওরা ফাইলের নামটা দিচ্ছে এরকম, এটাকে চেঞ্জ করে style.css এই নামে দিবেন। দেওয়ার পরে যদি বাইরে ক্লিক করেন তাহলে এই সিএসএস ফোল্ডারটার মাঝখানে এখন আপনার style.css এই ফাইলটা পেয়ে গেছে। এটা চেক করার ওয়ে হচ্ছে, আবার যদি আমি প্রজেক্ট 1 ফোল্ডারে যাই, এরপরে সিএসএস ফোল্ডারে যাই, এর ভেতরে দেখেন style.css টা চলে আসছে। যখন আমি বাইরে ক্লিক করছি তখন যেহেতু আমার এখন সিএসএস ফাইলটা এখানে সিলেক্ট হয়ে আছে ব্র্যাকেটস এর মাঝখানে, আমি এখানে কোনো স্টাইল লিখি নাই, তো আমার এটা, কিন্তু আমার এখানে তো index.html এই ফাইলটা ছিল এতক্ষণ। তো আমাকে যেটা করতে হবে, index.html এই ফাইলটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার index.ফাইলটা ফিরে আসবে। এখন আমি চাচ্ছি আমার এক পাশে থাক index.html আর এক পাশে থাক আমার সিএসএস কোডগুলো। এটা করার জন্য যেটা করতে হবে, যে ওয়ার্কিং ফাইল এইখানে গিয়ে এই অ্যারোতে ক্লিক করে ভার্টিক্যাল স্প্লিট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার টেক্সট এডিটরটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এর ভেতরে এসে প্রথমে যেটা করতে হবে, আমি যে style.css যেটা ক্রিয়েট করলাম এটাকে আমি index.html এই ফাইল এখনো চিনিয়ে দিছি দিনাই, কিন্তু যেমন আমি ইমেজ যেটা বলে দিছিলাম যে কোথায় ইমেজটা পাইতে হবে, তো এইটা চিনিয়ে দেওয়ার জন্য আমি যে স্টাইল এতক্ষণ যা লিখছি এটা আমি মুছে দিলাম, কারণ আমি এই স্টাইলগুলো এখন আমি এক্সটার্নালি অ্যাড করব। তো আমি এটা মুছে দিলাম। এইখানে এসে লিখতে হবে LINK, লিংক লিখে ট্যাব প্রেস করবেন। হয়েছে? এই যে এইখানে গিয়ে এখানে ভার্টিক্যাল এই ক্লিক করলে দেখাবে ভার্টিক্যাল স্প্লিট, হরিজন্টাল স্প্লিট, নো স্প্লিট। নো স্প্লিট মানে একটাই, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল এরকম ভাবে হবে, হরিজন্টালি হলে নিচে নিচে হবে। পাশে দেখেন দেওয়া আছে আসলে এইবারে হ্যাঁ, ফাইলটাকে টেনে এনে হয় রাইটে আনবেন, নয়তো ফাইলে ক্রিয়েট করলে ডান দিকের এটাতে চলে আসবে। এখন লিংক LINK লিখার পরে ট্যাব প্রেস করবেন। এবার এখানে বলে দিতে হবে যে আপনার সিএসএসটা কোথায় আছে। এখন আমার সিএসএস ফাইল যেটা আছে এটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন প্রজেক্ট 1 এ গেলাম, আমার index.html এই ফাইলটা যেখানে আছে এর ভেতর এই ফোল্ডারের মাঝখানে, অর্থাৎ index.html এই ফাইলটা যেই ফোল্ডারের ভেতরে আছে প্রজেক্ট 1, এর ভেতরে কিন্তু আমার আরেকটা ফোল্ডার তৈরি করা আছে সিএসএস। দেন এর ভেতরে লেখা আছে style.css। তো আমাকে HTML ও এইভাবেই বুঝিয়ে দিতে হবে। তো কি করতে হবে, এখানে যাওয়ার পর ফার্স্টে লিখতে হবে সিএসএস। দেখেন সিএসএস যখন লিখছি ব্র্যাকেটস আমাকে অটো সাজেস্ট করতেছে, সো এটা যখন সাজেস্ট করলো আমি এখানে এন্টার প্রেস করলাম। এর ভেতরে যদি আমার style.css আরো অনেকগুলো থাকতো তাহলে সবগুলাই আসতো, আপনার যেটা লাগবে সেটা এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার একটা আছে, একটাই আসছে, আমি এটাতে ক্লিক রাখলাম, তাহলে এটা এখন এই HTML ফাইলের সাথে এই যে CSS ফাইলটা ক্রিয়েট করছে এটা লিংক হয়ে গেছে। এটা করার পর অবশ্যই সেভ করতে হবে কোডটা। এখন যদি কোডটা সেভ করার পরে আমি ব্রাউজারে গিয়ে
রিফ্রেশ করি, দেখেন কিছু নাই। কেন নাই? কারণ এখানে স্টাইল দিয়ে যা কিছু লেখা ছিল হেড ট্যাগের মাঝখানে কিছুক্ষণ আগে ইন্টারনালি যেটা করছিলাম সেটা কিন্তু আমি মুছে দিচ্ছি, সেই কারণে পাচ্ছে না। এখন আমাকে স্টাইলগুলো এই স্টাইল ডট সিএসএস এই সিএসএস ফাইলের মাঝখানে লিখতে হবে। যত ধরনের স্টাইল করব সেইটার জন্য আমি স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করছি এবং সেই ফাইলের মাঝখানে রাখবো। তাহলে এইখানে স্টাইলটা লেখার নিয়ম হচ্ছে, এইখানে একটু কপি করে আনছি। আচ্ছা, কপি করে আমরা বুঝলাম না। আমরা ইন্টারনালি যখন করছিলাম তখন স্টাইল ট্যাগ লিখছিলাম না হেড ট্যাগের মাঝখানে? এইখানে আপনার এই ধরনের কোনো কিছু লিখতে হবে না, এখানে জাস্ট সিলেক্টর লিখতে হবে। যেমন আমি যদি এই h1 কে সিলেক্ট করতে চাই, এখানে h1 লিখেন, কার্লি ব্র্যাকেট শুরু শেষ, কালার, h1 কে আমি এখন স্টাইল করতে চাইছি। তো h1 কে আমি সিলেক্ট করছি, করে কার্লি ব্র্যাকেট শুরু শেষ করছি, এর ভেতরে আমি সবগুলো ডিক্লারেশন লিখছি। যেমন আমি কালার দিছি, ফন্ট সাইজ দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন আমি এই কোডটাকেও কিন্তু আমার সেভ করতে হবে। তো এই পার্টে মাউসটা রেখে কন্ট্রোল এস সেভ হইলো। এবার যদি আমি ব্রাউজারকে গিয়ে রিফ্রেশ করি, যেহেতু h1 কে দিছি, প্রত্যেকটা h1 ছিল, প্রত্যেকটার কালার, ফন্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ক্লাসগুলোর জন্য আলাদা আলাদা স্টাইল করব। তাহলে এই ক্লাসকে আবার এখান থেকে কপি করে নেন, নিয়ে এখানে ডট সাইন পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে চাচ্ছি হোক, ফন্ট সাইজ হোক 25 পিক্সেল, তাহলে যখন আমি এক্সটার্নালি সিএসএস কে এইচটিএমএল এর সাথে লিংক করতে চাচ্ছি, তখন লিংক নামে একটা ইউজ করতে হবে। এরপরে আপনার স্টাইল ডট সিএসএস ফাইলটা কোথায় আছে? যেমন সিএসএস ফোল্ডার আমি যেটা ক্রিয়েট করছিলাম ওর ভেতরে স্টাইল ডট সিএসএস আছে, তো ওর ভেতরে ফাইলটা রাখছি, ওটাকে চিনিয়ে দিচ্ছি এইচটিএমএল এর সাথে, এবং এটা কিন্তু হেড ট্যাগের মাঝখানে রাখতে হবে লিংক ট্যাগটা। এটা রাখার পরে কি হয়েছে যে আমি h1 কে কিছু স্টাইল দিতে চাইছি, যেমন কালার দিছি, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে যে h1 টা ছিল সেটার জন্য আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছিলাম, যে ক্লাসের জন্য আমি আবার কালার অন্যভাবে দিচ্ছি, কালার এখানে ব্ল্যাক করছি, ফন্ট সাইজ চেঞ্জ করছি। প্রত্যেকটা কোড সেভ করবেন, সেটা এইচটিএমএল ফাইল হোক, সিএসএস ফাইল হোক, জাভাস্ক্রিপ্ট ফাইল হোক, প্রত্যেকটা ফাইল সেভ করার পরে আমি যদি এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন পাইছে। বুঝছি এই পর্যন্ত? হুম,
টেনে নিয়ে দিয়ে ওইভাবে যদি না যায়, টেনে নিয়ে এটা রাইট পার্টে আছে না, রাইট পার্টে এখানে লিংক বানাতে এই লাইন এন্ড আমি প্রজেক্ট যেভাবে তৈরি করা ছিল ওইভাবে এখানে হচ্ছে ব্র্যাকেটের কোনো ফোল্ডার আছে, এটা আপনি এই যে এটা ব্র্যাকেট এগুলো দেখেন। হ্যাঁ, এই তো মানে এটাতে মেইন স্কেলটাকে নিয়ে আসতে হবে, এখানে লিখতে পারবেন না। ব্র্যাকেট কই করার পরে এখানে কেটে দিন যা open folder installation project on click I project on মধ্যে যা আছে সব index.html click করলাম এবারে আসো ভার্টিক্যাল স্পেস দুটো ভাগে ভাগ CSS style.css এখানে লিংকটা করতে হবে, সেই প্রজেক্ট ফোল্ডারটা একটু দেখাই যে আছে এই যে জিও ফাইল আগে থেকে আপনাদের ইমেজ দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে এখানে তাহলে ইমেজ এটা আমরা পাই ইটাকে এখানে গিয়ে এইভাবেই আমি সেই বিউটি প্যানেলটা পাই। এগুলো দিলে আপনি সব সময় লিংক করতে হবে এই যে এই লাগে এটার মধ্যে বলে দিতে হবে আপনার ওটা রিলেশন বোঝাচ্ছে যে আপনার এই ফাইলের সাথে এই
Fine. Unit and line pixel. Run করেন। ক্লাস হচ্ছে যে আপনার এখানে এই ওয়ান হ্যান্ড সিগনেচার বের করা যায়। এখন নয়টা এরকম আলাদা আছে। মানে নয়টা সিঙ্ক আছে। এটা আলাদা করে যাচ্ছে। আইডি যখন হবে তখন আইডি কে এখানে ক্লিয়ার করার জন্য সামনে সময় দেয়। আর যখন ক্লাস হবে এটা ছিল ক্লাস। এটা যদি ইনটেক্স ডলার ডিফাইন করতে চান তাহলে ডলার কোডটা রান করছেন একটু চেক করা ছবিটা এই সেমিকোলনগুলো একদম এখানে শেষ হয়ে যাবে ঠিক আছে একটা কাজ করছেন এখানে কি দিবেন হেডিংটা ওয়ার্ড মতো হেডিং 2 আচ্ছা এইবারে কোথায় হেডিং 2টা লিখতে এই যে হেডিং লেখার পরে আপনাকে স্পেস দিতে এই হেডিং লেখার পরে যে স্পেস দিয়ে 2 লিখছেন এর মানে হচ্ছে ক্লাস দুইটা একটা হচ্ছে হেডিং একটা হচ্ছে 2 স্পেস দেওয়া স্পেসটা ক্লোজ করে দিন এখানেও ক্লোজ করে দিন হ্যাঁ ওইখানেও ক্লোজ করে দিতে হবে এরপরে আরেকটা জায়গায় ইস্যু আছে রেড হয়ে আছে সেটা হচ্ছে কালার টু কোনটা সেভ করেন এবার রিফ্রেশ করেন তো ফাইন কারণ হচ্ছে আপনার কাজ দেখি খুব সারা ক্লাস বানানো ঠিক আছে এখানে ক্লাস আচ্ছা ওইখানে ওটা কি সেভ লিংক করছেন হেডিংটা পুরোটাই মুছে রাখো ও আচ্ছা 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 ধন্যবাদ এটা দেখেন আপনার কার্লি ব্র্যাকেট হেডিং 2 লেখার পরে শেষ হওয়ার পরে আরেকটা এক্সট্রা কার্লি ব্র্যাকেট করে দিচ্ছেন যেটার উপরে এখন কার্সর বিট দিচ্ছিল হ্যাঁ ওটা না এটা এক্সট্রা চলে আসছে এবার সেভ করেন কোডটাকে তাও হয় নাই h1 এর পরেও আর এক্সট্রা একটা আছে এটা সরা দেন চেক করেন পরেও একটা যদি হয়েছে কিনা বোঝার চেষ্টা করেন দেখি তাহলে আরেকবার করে নেন এই যে কালার দিচ্ছেন না নিচেরটাতে এটাতে লিখেন SF0000 700 কোনটা এটা ফর্ম ফ্যামিলি হিসেবে লিখতে মানে ডিফাইন কোনটাতে 700 ম্যাক্সিমাম কোনটাতে 900 তাও কাজ করে না এটা রেড হয়ে আছে এটা এই মানুষগুলো কালার এটা পুরোটাই কপি করে না ওইখানে গিয়ে টেস্ট করে আচ্ছা হেডিং টু কয় জায়গায় দিচ্ছেন সেকেন্ডটা দিচ্ছেন কালার ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড কালার সেভ করে এই কোডটা সেভ করে দুইটার কোনটা সেভ হয় না এটা তো হেডিং টু দিয়ে দুইটা সেভ করা দুটো কাজ করবে এটা হেডিং ছিল এটা হেডিং ছিল কিন্তু হেডিং ছিল আপনি একটু করে যান করে এখানে দেখেন হেডিং এর পরে আপনি স্পেস এইটা একটা ক্লাস হয়েছে এটা একটা ক্লাস হয়েছে দুইটা ক্লাস হয়েছে স্পেস দিলে দুইটা ক্লাস
স্পেস দেওয়া যাবে। আপনি যদি একটা ক্লাস এখানে দিতে চান তাহলে ওইটার মাঝখানে ওই নামের মাঝখানে কোনো স্পেস থাকবে মাল্টিপল ক্লাস। এই তো দুইটা ক্লাস হয়েছে এখন আপনাকে যদি তাহলে হেডিং এটা লিখে যদি একটা স্টাইল দেন সেটার জন্য আলাদা স্টাইল লিখতে হবে, সি লিখলে ওইটার জন্য আবার আলাদা স্টাইল লিখতে হবে। কোনটা দিতে হেডিং 2 ছিল এইটা, এই কোডটা পুরো দাও তো ওটা কি আচ্ছা এখানে গিয়ে ডটের পরে পেস্ট করো, একবার পেস্ট করুন। ও পেস্ট করতে হবে না, আচ্ছা পেস্ট করো স্যার। এই যে কার্লি ব্র্যাকেট শুরু হয়েছে, এই কার্লি ব্র্যাকেটটা আসলে এই ওয়ান শেষ করতে হবে, আপনি শেষ করেন এই তো নিচে নিতে হবে। আপনাকে দেখাই করতেছ নাকি দুজন আগে বল সেম রুল আমি এটা দেখে দেখে করেছিলাম। এটা ওটা সেট করেন, সেট করেন না এখান থেকে করতে কন্ট্রোল এর দিতে হবে, এটা সেট হয়েছে সেট হয়েছে। এবার যান ব্রাউজারে যান, শেষ করেন তাই স্যার কি পাই দেখি তারপরে যান টাইলার এটা তো ঠিক আছে আর প্রথম নাম পাইছি না হ্যাঁ এই জোনের ঠিক আছে, এই জোন ছিল এইটা আমরা দেখি করতে পারি চলে আসছে এইটা ফাইলে ইউজ করে কেটে দেন এগুলো কেটে ওপেন করুন ওটা ছিল ডেস্কটপে প্রজেক্ট 1 এটা আপনি ওপেন করুন এই যে সিস্টেমের মধ্যে আপনার কোনো ফাইল প্রয়োজন
এইগুলো হচ্ছে এখানে একটা কোড ক্রিয়েট করা হবে পরে এখানে পাবেন। আর হোম থেকে ইংলিশে গেলে এটার মধ্যে যাবেন, এটার মধ্যে যাওয়ার পরে এখানে একটা জায়গা আছে রুম লিঙ্ক, ঠিক আছে না? রুম লিঙ্কে আচ্ছা আসে না? ওটা আসবে কেমন? আপনি এইখানে স্টাইল দিয়ে এতগুলো লিখে রাখছেন, আবার এইখানেও দিচ্ছেন, ওটা একটা উঠে দিন। এটা তো আমি বললাম না, এটা সরাসরি হবে, স্টাইল এখান থেকে নিয়ে নাম্বার দিতে হবে। এখানে নিচে এখানে রাখতে হবে না, এখানে নিচে এখানে রাখতে হবে না। এখন তো ভিডিও আপলোড করিনি। আচ্ছা, তাইলে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে একটা সিভি তৈরি করতে হবে, যেটা কোড করে করতে হবে। সিভি, রিজুমি। এটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন, করে যেটা আপনার সবচেয়ে ইজি মনে হবে, যেটা পারবেন। এখন পর্যন্ত যা কিছু দেখানো হয়েছে, একটা সিভিতে কি থাকে? কিছু প্যারাগ্রাফ থাকে, কিছু হেডিং থাকে। যদি বলি যে কোথা থেকে পড়াশোনা করছেন, এটা একটা হেডিং থাকে, তার ভেতরে এসএসসি, এইচএসসি যা করছেন সেগুলো লেখা থাকে, ডান পাশে ছবি থাকে। তো ডান পাশ বাম পাশ হয়তো আপনারা করতে পারবেন না এই মুহূর্তে, বাট আনতে তো পারবেন। ছবিটা কেমনে আনতে হবে, প্যারাগ্রাফ কেমনে আনতে হবে, একটা বাটনও দিয়ে দিতে পারেন সেখানে, যে ক্লিক মোর, রিড মোর বলে। এই মানে যে কম্পোনেন্ট গুলো আজকে দেখানো হয়েছে এখানে, যেই সিএসএস এর যে প্রপার্টি গুলো দেখানো হয়েছে সেই প্রপার্টি গুলো অবশ্যই থাকতে হবে। এইচটিএমএল এর যা কিছু দেখানো হয়েছে সেগুলো অবশ্যই থাকতে হবে। বুঝাইতে পারছি অ্যাসাইনমেন্টটা? খালি দুইজন বুঝছে, আর কেউ বোঝে নাই? অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, শুনছেন সবাই? আচ্ছা ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা যেটা করবেন, এই যে এইখানে দেয়াই ছিল, তো ইউনিটসে যাবেন, ইউনিটসে যাওয়ার পরে যে কোর্স ইন্ট্রোডাকশন, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এটা গুগল ডক্সে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই যে এইচটিএমএল সিএসএস, এটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর যেহেতু অ্যাসাইনমেন্ট, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, পুরো ফাইল। এটা যেটা করবেন, এখানে বলা আছে যে লিংক দিতে হবে আপনাকে। তো আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন ফাইলটা, গুগল ড্রাইভে আপনার পার্সোনাল গুগল ড্রাইভে ফাইলটা আপলোড করবেন। করার পরে এখান থেকে লিংক পাওয়া যায় না, লিংক ক্রিয়েট করা যায়, ওইটা আবার প্রাইভেট করে রাখেন না, তাহলে কিন্তু আমি আর ভিউ করতে পারবো না। তো ওই যে লিংকটা ক্রিয়েট হবে, ওই লিংকটা এনে, এই যে এটা হচ্ছে আসলে একটা গুগল ফর্ম, এখানে আসলে দেখবেন একটা জায়গায় লেখা থাকবে যে অ্যাসাইনমেন্ট লিংক, ওইখানে গিয়ে ওই লিংকটা বসায় দেবেন। অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা বুঝছি সবাই? নেক্সট দিন কতজন দিচ্ছে সেটার উপরে বোঝা যাবে। ডেডলাইন কবে? মানে নেক্সট ক্লাসের আগে, ডেডলাইন হচ্ছে নেক্সট ক্লাসের আগে। কোডটা আপনি যখন গুগল ড্রাইভে রাখবেন, তারপর লিংকটা যখন দিবেন, আমি তো এটা ডাউনলোড করতে পারবো। তো আমি ডাউনলোড করে, যদি ভুল থাকে ভুল দেখতে হবে, আর যদি ভুল না থাকে তাহলে একটা রিভিউ পাবেন কমেন্ট করে, আমি জানাবো। এগুলো আবির এই নামে কেউ আছে নাকি? আচ্ছা নাই, হ্যাঁ, কে কি বলতেছিল? গুগল ড্রাইভে যে যেটা করবেন, এই যে পুরো প্রজেক্ট যেটা আছে, কি সেটা পারমিশন চাচ্ছে, হ্যাঁ ক্লিক করেন তো।
আচ্ছা আমি এইখানে তার ইয়েটা চেঞ্জ করে দেবো, প্রাইভেসি সেটিংটা চেঞ্জ করে দেবো। কি হবে না? দেখছি একটু চেঞ্জ হ্যাঁ শেষ করে দেবো। হুম আসছে তো। এই এইচডিএমআই কেবল আরেকবার লাগাইতে হবে নাকি খুলে? পাঁচটা মিনিট দিলে 10-15 মিনিটের জন্য এমন করলে কেমন নিল? আবার খুলে বাড়িতে আবার যেতে হবে। আচ্ছা আজকে ক্লাসে মোটামুটি যেগুলো দেখানো হয়েছে বুঝছি আমরা সবাই। বাসায় যে এগুলো আবার ভিডিওটা দেখতে হবে, কাজ করতে হবে। এভাবে শুনলে ক্লাসে মনে থাকবে, পরে মনে থাকবে। কিন্তু আপনি যদি একটা ওয়েব পেজ বানিয়ে ফেলেন যেগুলো আজকে পর্যন্ত দেখানো হয়েছে, তখন দেখবেন যে জিনিসগুলো আপনার মাথাও থেকে যাচ্ছে। আপনি ব্যবহার করতে পারলে ভালো, সমস্যা নেই যদি আপনি জানেন, কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে আমি আজকে ক্লাস পর্যন্ত যা কিছু দেখাইছি সেটাই। W3 স্কোর্স যদি ইংলিশটা বুঝতে প্রবলেম হয় তাহলে বাংলায় ধরনের একটা ব্লগ ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ওয়েব কোর্স বিডি। এটাও রাখতে পারেন সাবসিডিয়ারি হিসাবে। এটা তো ডিটেইলস লেখা আছে ওয়েব কোর্স বিডি।
COACH আসতেছে তো। আমারও বলবেন, সমস্যা নেই। মাঝখানেরটা একটা এটা হইলে গিয়ে ধরেন আপনার প্রজেক্ট। আচ্ছা, এটা দেখাইতে হবে, শুধু এটা দেখা ছেড়ে দিব। সেটা হচ্ছে যে এই যে প্রজেক্ট 1 যে ফোল্ডারে কাজ করবেন, আপনারা যে ফোল্ডারে যেভাবে নাম দিবেন এটাকে জিপ করবেন। এটা উইন্ডোজে রাইট ক্লিক করে জিপ করতে কিভাবে, একজনকে একটু হেল্প করতে হবে। এটাকে আমি জিপ করতে যাচ্ছি, তাহলে কি করতে হয়? আচ্ছা, এটা ক্লিক করলাম। হ্যাঁ, করছি। একজন ভাই, একজন। এটা তো ও আচ্ছা, উইন্ডারে তারপরে আচ্ছা, এটা তো জিপ হলো না তো, রার হয়ে গেল। ওটা সেন্ড টুতে তো এটা ইয়াতে দিয়ে রাইট ক্লিক করতে হবে। কিছু কি হয়েছে? না আচ্ছা ভাই, আমি রাস্টার করতে চাই না, আমি জিপ করতে চাই উইন্ডোজ থেকে। কম্প্রেস, রাইট? সেন্ড টুতে কি আর নিচে গিয়ে এই যে কম্প্রেস এই জিপ করবেন, রার করবেন না। আমার ম্যাকে একটু প্রবলেম হয় রার ওপেন করতে, সো জিপ করবেন সবাই। এখানে গিয়ে এটা জিপ করবেন। এই জিপ হয়ে গেল না? এই তো জিপ হয়েছে। এই তো প্রজেক্ট 1 এটা জিপ হয়ে গেছে। এবার যে যার মতো করে গুগল ড্রাইভে যাবেন। প্রত্যেকের ইমেইল অ্যাকাউন্ট আছে, রাইট? তো এই অপশনটাতে যাবেন। এইখানে গেলে এখানে গুগল ড্রাইভ এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এইখানে গিয়ে যে কোনো একটা জায়গায় এভাবে রাইট ক্লিক করবেন। আচ্ছা, আচ্ছা, এইটা তাহলে আমি একটা কাজ করি। এটা হচ্ছে বাসায় গিয়ে আমি লুম দিয়ে রেকর্ড করবো যে কেমন এটা দিতে হবে। খালি আপনারা এই কথা মনে রাখেন, আমার হচ্ছে যে ম্যাক দিয়ে। তো এখানে যেটা করতে হবে, আপনারা অবশ্যই রার করবেন না। রারটা আমরা প্রবলেম, জিপ করবেন, জিপ করে দেবেন। মানে এরপরে ক্লাস হচ্ছে আপনাদের বৃহস্পতিবার, না সরি সোমবার। শিওর? ঠিক, আচ্ছা ঠিক আছে। না সমস্যা না, আমি হচ্ছে মুশফিক, আপনাদের মেন্টর।
সোমবারের ক্লাসটা তো হবে না। হ্যাঁ, সব ক্লাসই হবে। যদি কোনো ক্লাস না হয় আপনাদেরকে ইমেইলে সেটা বলে দেওয়া হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসে এরকম পাইনি। আচ্ছা ঠিক আছে, ওই ফার্স্ট ক্লাসে যেটা করছি যে ওই দিন জাস্ট রুলস এন্ড রেগুলেশন যেটা আজকেও বললাম একটু একটু করে জাস্ট এইটাই, আর জাস্ট ওই গ্রুপে অ্যাড দিয়ে দিছি। ওগুলো ফলো করলেই তো হচ্ছে না। ঠিক আছে, কারণ মানে আমি হচ্ছে আগে টুকটাক মানে দেখছি আর কি, ডাব্লিউসি স্কুলে দেখছি। আচ্ছা স্টাডিং এ তো এগুলো কাজ আছে, দেখেন যে হ্যাঁ আপলোডিং। আপলোডিং। খুব থ্যাংক ইউ। আচ্ছা sign up. আপলোড হয়েছে। Yeah. Jadi, sadar mana kah?